হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমিক্সের উপরে ক্লাস করব। আর তোমরা যারা আমাদের চ্যানেলের ক্লাসগুলো রেগুলার ফলো করো তারা জানো যে আমাদের ইকোনমিক্স ক্লাসটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে সকাল 8টা থেকে হয়। বাট এই ক্লাসটা আজকে আমার ইভিনিংয়ে দিতে হচ্ছে, তার রিজন হচ্ছে কালকে হোল্ডে নেটওয়ার্কের ইস্যুর জন্য কালকের ক্লাসগুলো তো আমি করাতেই পারিনি। অ্যান্ড দেন আজকে সকালবেলাও সেম ইস্যু চলছিল, সো সেই জন্য আজকে সকালবেলাও এই ক্লাসটা আমি দিতে পারিনি। এবং এছাড়া মঙ্গলবার বিকেলের ক্লাসগুলো আমি দিতে পারিনি। গত মঙ্গলবারের যে বিকেলের ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো দিতে পারিনি, ওটার রিজন আলাদা ছিল। আমি আর্জেন্ট আমার একটা দরকারের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল, সো ওই ক্লাসটাও আমি ওই জন্য দিতে পারিনি। বাট তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি ক্লাসগুলো সবই করিয়ে দেবো, যেগুলো মানে বাদ কিছুই যাবে না। প্রয়োজনে নেক্সট সেই সাবজেক্টের ক্লাস যেদিন আছে তারতে যা করানোর কথা তার সাথে আগের দিনেরটা মার্চ করে আমি মানে বেশি টাইম নিয়ে ক্লাস করিয়ে দেবো। আদারওয়াইজ সম্পূর্ণ এক্সট্রাভাবেই ক্লাস করিয়ে দেবো, সো কোনো কিছু তোমাদের বাদ যাবে না। সো এইটুকু নিশ্চিন্তে থাকো। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। তার আগে বলি, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর আজকে আমরা কি করব, ইন্ডিয়ার ব্যাংকিং সিস্টেমটা ভালো করে পড়ব। ব্যাংকিং সিস্টেমের মধ্যে শুধু আজকে এইটা বাদ থেকে যাবে, বাদ বাকি সব আজকে কভার করে নেব। আজকে হচ্ছে ওই ব্যাংকিং সিস্টেমের যে স্ট্রাকচারটা, আই মিন কোঅপারেটিভ ব্যাংকস, ডেভেলপমেন্ট ব্যাংকস, যেরকম ওই তারপরে গিয়ে হলো স্টেট ব্যাংক, নাবার্ড ব্যাংক, দেন হচ্ছে এক্সিম ব্যাংক, এই সমস্ত ব্যাংক সম্পর্কে কোশ্চেন আসে। সো ওইগুলো মানে যত ব্যাংক রিলেটেড যা যা ওই সমস্ত ব্যাপারগুলো, ওইগুলো কিন্তু সামনের মঙ্গলবার যখন ক্লাস করাবো তখন আমি ওই ক্লাসগুলো করিয়ে দেবো। আর আজকে আমরা ব্যাংক সম্পর্কে বাকি যা যা আছে, মনিটারি পলিসি, কারেন্ট ডেটা, পুরো আরবিআই এর ওয়েবসাইট থেকে আমি কারেন্ট ডেটাগুলো নিয়েছি। সো কারেন্ট ডেটা সমস্ত কিছু আজকে আমরা এখানে ডিসকাস করে নেবো। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, আগে দুখানা চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া আছে, সো প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। ওই আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, তোমাদেরই হেল্প হবে, ভালো করে বোঝানো আছে। তো এবার দেখো আমরা ক্লাস শুরু করি। দেখো আর একটা জিনিস, ব্যাংকিং ইন ইন্ডিয়া কিন্তু অলরেডি চ্যানেলে প্লেলিস্টে দেখবে একটা ক্লাস করানো আছে। যারা দেখেছো ভালো কথা, যারা দেখোনি তারা যদি ওটা নাও দেখো চলবে, কোনো ব্যাপার না। ওই সেম ক্লাস প্লাস মনিটারি পলিসি ইন ইন্ডিয়া অ্যাড করে আমি আজকে এই ক্লাসটা করাচ্ছি। বিকজ ওইটার পরে অনেক দিন আমি ইকোনমিক্সের ক্লাস নেইনি, দেন যখন শুরু করেছিলাম 5 ইয়ার প্ল্যান শুরু করেছিলাম। সো আমি এটাকে কন্টিনিউ মানে একটানা জিনিসটা আমার বোঝাতে সুবিধা হয় বলে এটাকে আবার জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। তো যারা আগের ক্লাসটা যারা দেখেছো না, তারা কিন্তু মনে করো না যে এই ক্লাসটা দেখবে না, কজ আগের ক্লাসে আমি মনিটারি পলিসি এবং তারপরে যে কারেন্ট ডেটা এই সমস্ত কিন্তু কিছু বোঝাইনি। সো ওইগুলো কিন্তু এখানে পাবে। সো এইটাকে স্কিপও করবে না, ফার্স্ট থেকে দেখে নাও, তোমাদের রিভাইজ হয়ে যাবে। সো চলো আজকে ক্লাস শুরু করি, ক্লাসটা অনেক বড় হবে। তো ইন্ডিয়াতে যে ব্যাংকিং সিস্টেম মানে ফার্স্ট ব্যাংকিং শুরু হয়েছিল কত সালে মনে রাখতে হবে। আমরা ব্যাংক নিয়ে পড়বো, ব্যাংকিং সিস্টেম নিয়ে পড়বো। সো আমাদের ব্যাংকিং শুরু হয়েছিল কত সালে সেটাও আমাদের তাহলে দেখা দরকার। 1770 সালে। এবং সর্বপ্রথম এস্টাবলিশ হয়েছিলই কোন ব্যাংক, মানে যেটার মাধ্যমে ব্যাংকিংটা শুরু হয় ভারতে? অ্যান্সার কী হয়ে যাবে? ব্যাংক অফ হিন্দুস্তান। কোশ্চেনটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে বহুবার রিপিট হয়েছে, সো এটা ভালো করে খেয়াল রাখবে যে ভারতের প্রথম ব্যাংকিং শুরু হয় 1770 সালে। এবং ফার্স্ট ব্যাংক কোনটা ছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। এবার দেখো এরপরে তিনখানা প্রেসিডেন্সি ব্যাংক সেট আপ হয়, প্রেসিডেন্সি ব্যাংক প্রতিষ্ঠা হয়। এবং সেই তিনটে প্রেসিডেন্সি ব্যাংক কী কী? ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস। এবং কবে কবে সেটাও দেখে রাখবে। ব্যাংক অফ ক্যালকাটা 1806, ব্যাংক অফ বোম্বে 1840, অ্যান্ড দেন ব্যাংক অফ মাদ্রাস 1849। এখানে মেনলি জানে রাখার দরকার যে ফার্স্ট ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্তান, অ্যান্ড দেন তারপরে যে তিনটে প্রেসিডেন্সি ব্যাংক হয় ব্যাংকগুলোর নামগুলো অবশ্যই খেয়াল রাখবে। কজ এই তিনটে ব্যাংক পরে গিয়ে 1921 সালে এই তিনটে ব্যাংক কিন্তু মার্চ করে গিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হয়। সো ওই জন্য এই ব্যাংকগুলোর নাম খেয়াল রাখবে। দেখো আমি পরের স্লাইডে এই জিনিসটা দিয়ে দিয়েছি। এই যে 1921 সালে এই যে তিনটে প্রেসিডেন্সি ব্যাংক, এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংক কিন্তু মার্চ করে গিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখবে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে যদি বলে? 1921 সালে। আর কি কি ব্যাংক নিয়ে যদি জিনিসটা আর কি জানতে চাও, তাহলে এগুলো কোন কোন ব্যাংক নিয়ে হয়েছে? ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে অ্যান্ড ব্যাংক অফ মাদ্রাস। সো এই তিনখানা ব্যাংক নিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে। এবার এই ইম্পেরিয়াল ব্যাংক কিন্তু এর কার্যকারিতা 1955 সাল পর্যন্ত এই নামেই করছিল, ইম্পেরিয়াল ব্যাংক নামেই। বাট 1955 সাল থেকে এটার নাম হয়ে যায় কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমরা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তোমাদের, সো ওই স্টেট ব্যাংকেই কিন্তু
মানে ইম্পেরিয়াল, যদি কোশ্চেন করে এরকম যে স্টেট ব্যাংকের আগের নাম কী ছিল, অ্যান্সার কী হয়ে যাবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা তখন 1921 সালে হয়েছিল। ইম্পেরিয়াল ব্যাংক 1921, অ্যান্ড স্টেট ব্যাংক এটা হয়ে যাচ্ছে 1955। সো এটা ভালো করে খেয়াল রাখবে, এর আগের নাম কী ছিল এবং সেটা কত সালে হয়েছিল, আর স্টেট ব্যাংক নামটা কবে থেকে হয়েছে। এবার দেখো এখানে আমাদের দেখতে হবে দুটো পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস অনেকবার এসেছে। হচ্ছে কোশ্চেনটা এরকমভাবে দেয় তোমাদেরকে যে 14টা প্রাইভেট ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল কত সালে, 1969 সাল, বা কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে 1969 সালে কটা প্রাইভেট ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল, অ্যান্সার কী হয়ে যাবে 14টা। এবার এই আরেকটা কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, জেনারেলি ওই ফার্স্টের ওই লাইনটাই থেকে কোশ্চেন করে, বাট কখনো কখনো এরকম দিয়ে দেয় যে 6খানা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল কত সালে, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে 1980। তো 1969-এ 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল, অ্যান্ড 1980-তে আরও 6খানা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল। সো এটা ভালো করে খেয়াল রাখবে দুটো পয়েন্টই। এবার দেখো আমাদের ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংকটাকে নিয়ে আমরা ডিসকাস করব। সেন্ট্রাল ব্যাংকের নাম কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হঠাৎ করে মানে এটা প্রতিষ্ঠা হয়েছিল কেন, রিজার্ভ ব্যাংক কবে থেকে এটা মানে কোন কমিশনের রিকমেন্ডেশনে প্রতিষ্ঠা হয়েছিল, হিল্টন ইয়াং কমিশন। কোশ্চেনটা আসে, সো কোনো পয়েন্টে আমি বেকার রাখিনি, সবকটাই তোমাদের কাজে লাগবে। সো আরবিআই সেট আপ হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের রিকমেন্ডেশনে, এবং এটা সম্পর্কে একটা জিনিস জানবে যে আরবিআই মানে এই যে কমিশন হিল্টন ইয়াং কমিশন, এদের যে রিকমেন্ডেশনের ওপর ভিত্তি করে আরবিআই অ্যাক্ট পাশ করা হয়েছিল 1934 সালে। সো যদি বলে যে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে আরবিআই 1934। এবং আরবিআই গঠন মানে হ্যাঁ সেট আপ কবে হয়েছিল মানে গঠন কবে হয়েছিল, কেম ইন টু এফেক্ট, অ্যান্সার কী হয়ে যাবে 1 এপ্রিল 1935। সো ভালো করে খেয়াল রাখবে, এখানে পুরো তারিখটাই খেয়াল রাখবে, মানে শুধু সাল মনে রাখলে চলবে না, তারিখও চলে আসে। সো আরবিআই কোন কমিশনের রিকমেন্ডেশনে এটা হয়েছিল, অ্যান্সার কী হয়ে যাবে হিল্টন ইয়াং কমিশন, এবং তাদের রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে আরবিআই অ্যাক্ট 1934 পাস করা হয়, এবং সেটাই হচ্ছে কেম ইন টু এফেক্ট 1 এপ্রিল 1935। সো এখানে প্রত্যেকটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে, প্রয়োজন হয় নোট করো, আদারওয়াইজ ভিডিওটা বারবার দেখে মনে রাখবে। এবার দেখো আরবিআই এর হেডকোয়ার্টার, আমি বলেছি বিভিন্ন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আমাদের জেনে রাখা দরকার, কোশ্চেন কিন্তু আসে। এবার আরবিআই আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক, তার হেডকোয়ার্টার দিয়ে দিতে পারে। এবার আরবিআই সম্পর্কে মনে রাখতে গেলে একটা জিনিস, কোশ্চেন হেডকোয়ার্টার আরবিআই এর যদি জিজ্ঞেস করে তোমরা ম্যাক্সিমাম বলতে পারবে যে মুম্বাই, বাট কোশ্চেনটা যদি এরকম দিয়ে দেয় 1935 থেকে 1937 সাল পর্যন্ত আরবিআই হেডকোয়ার্টার কোথায় ছিল, তাহলে অনেকে নাও পারতে পারো। সো সেই টাইমে আরবিআই এর হেডকোয়ার্টার ছিল কলকাতায়। সো মনে রাখবে যে প্রথম যখন আরবিআই গঠন হয়েছিল তখন কিন্তু এর হেডকোয়ার্টার ছিল আমাদের কলকাতায়, এবং এটা কত থেকে কত সাল পর্যন্ত ছিল 1935 থেকে 1937। এর পরে গিয়ে আরবিআই এর হেডকোয়ার্টার হয়ে যায় কোথায়, মুম্বাইতে। সো কবে থেকে কবে পর্যন্ত কোথায় ছিল সেটা ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো আরবিআই যখন গঠন হয়েছিল তখন কিন্তু এটা প্রাইভেটলি ওন্ড কোম্পানি হিসেবে প্রাইভেট ছিল, দেন এটা ন্যাশনালাইজড হয় 1949। তো তোমাদের একটা জিনিস আমি বারবার বলছি, যারা ধরো ফার্স্ট টাইম ইকোনমিক্স ক্লাস করছো, আগে হয়তো ভালো করে পড়েওনি, তো তাদের জন্য স্পেশালি এই যে ব্যাংক ন্যাশনালাইজ কথাটা বলছি, এটা মানে কি প্রাইভেট থাকলে সেটা হচ্ছে সরকারি হচ্ছে, ন্যাশনালাইজড হচ্ছে, জাতীয়করণ হচ্ছে জিনিসটা। এবার এখানে একটা ব্যাপার কি যে 1949-এ আরবিআই ন্যাশনালাইজড হয়েছে, এটাকে কনফিউজ হবে না 1969-এর সাথে। 1969-এ কি বলেছি 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছে, বাট সেগুলো আদার ব্যাংকসের কথা বলা হচ্ছে। আরবিআই এর ন্যাশনালাইজড হয়েছে কিন্তু 1949 সালে। সো এইটা আবার 1969 ভাববে না, এটা 1949। এবং কোশ্চেনটা যদি এরকম দেয় যে কোন অ্যাক্টের মাধ্যমে আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল, অ্যান্সার কী হয়ে যাবে আরবিআই অ্যাক্ট 1948। সো আরবিআই অ্যাক্ট 1934-এর মাধ্যমে আরবিআই সেট আপ হয়েছিল, আর আরবিআই অ্যাক্ট 1948-এর মাধ্যমে আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল। সো এটা ভালো করে খেয়াল রাখবে, আর যদি কবে ন্যাশনালাইজড হয়েছিল বলে আরবিআই, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 1949। সো পয়েন্টগুলো কনফিউজ করার মতো পয়েন্ট, বাট বারবার দেখলে তোমাদেরই মনে থাকবে। নেক্সট পয়েন্ট দেখো, এক মিনিট বেশি এটা চলে গেল। হ্যাঁ, নেক্সট এবার আমাদের দেখতে হবে, এই পয়েন্টটা অনেকেই জানো না যে আরবিআই কিন্তু শুধু আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করতো না, মানে যখন আর কি ফার্স্ট আর কি গঠন হয়েছে তখন কিন্তু এটা কিছু কান্ট্রিজেরও কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসেবে আরবিআই কাজ করতো, এবং সেই কান্ট্রিগুলো কী কী,
বার্মা, যেটা বর্তমানে আমরা মায়ানমার বলি, বার্মার সেন্ট্রাল ব্যাংক হিসেবে আরবিআই কাজ করতো 1947 সাল পর্যন্ত। অ্যান্ড দেন পাকিস্তানেরও কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করতো, এবং সেটা কবে পর্যন্ত? জুলাই 1948 পর্যন্ত। এছাড়া আরেকটা কান্ট্রি, তোমরা তো স্বপ্নেও ভাবতে পারবে না যে এই কান্ট্রিরও সেন্ট্রাল ব্যাংক হিসেবে আরবিআই কাজ করেছে। সো কুয়েতেরও কিন্তু 1959 পর্যন্ত কুয়েতের সেন্ট্রাল ব্যাংক হিসেবে আরবিআই কাজ করেছে। সো এই খেয়াল রাখবে এইগুলো। এই টাইপসের কোশ্চেন তো আসে না সেরকমভাবে, বাট দিয়ে কিন্তু দিতে পারে, সো ভালো করে খেয়াল রাখবে। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলে রাখি, তোমাদেরকে যদি কোনো কিছুর ফাইন্যান্সিয়াল ইয়ার জিজ্ঞেস করে, ব্যাংকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার, তোমরা কি বলো? যে 1 এপ্রিল থেকে 31 মার্চ। মানে যদি ব্যাংকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয়, এই আজকে 1 এপ্রিল, সো আজকে থেকে বোঝানোর সুবিধাই হচ্ছে যে 1 এপ্রিল থেকে গত বছরের 31 মার্চ পর্যন্ত হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইয়ার। বাট কোশ্চেনটা কি বলছে ভালো করে ফলো করবে। যদি বলে যে আরবিআই এর ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে কিন্তু ওটা না। আরবিআই এর ক্ষেত্রে কিন্তু 1 জুলাই থেকে 30 জুন। সো কোশ্চেন কি বলছে ভালো করে ফলো করে তারপর টিক করবে। দুম করে ফাইন্যান্সিয়াল ইয়ার দেখে মানে অ্যান্সার ওই 1 এপ্রিল থেকে 31 মার্চ টিক করবে না কিন্তু। সো আরবিআই এর ক্ষেত্রে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার। এবার দেখো নেক্সট পয়েন্ট আমরা দেখব, আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন, এইগুলো আসতে পারে। আরবিআই এর ফার্স্ট গভর্নর হচ্ছে স্যার ওসবর্ন স্মিথ, এবং তিনি কত থেকে কবে? ওই জবে থেকে জবে পর্যন্ত কলকাতাতে হেডকোয়ার্টার ছিল আরবিআই এর, 1935 থেকে 1937। অ্যান্ড আরবিআই এর যদি প্রথম ইন্ডিয়ান গভর্নর জিজ্ঞেস করে, তাহলে হয়ে যাবে সিডি দেশমুখ, এবং তিনি কবে থেকে কবে? তিনি কিন্তু 1943 থেকে 49। মনে করো না যে ওই ওসবর্ন স্মিথ 1937 ছিল, তার মানে ইনি 1938, সেটা না, ইনি কিন্তু তারও পরে, মানে তার পরে কিন্তু আরও অন্যরা, মানে যারা ইন্ডিয়ান না তারা হচ্ছে গভর্নর হয়েছিল। সো এটা ভালো করে খেয়াল রাখবে যে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই সিডি দেশমুখ, এবং 1943 থেকে 1949। এছাড়া একটা পয়েন্ট দেখো, মনমোহন সিং ওয়াজ দ্য অনলি প্রাইম মিনিস্টার টিল নাও who also served as governor of RBI during different spans of time. তিনি কিন্তু একমাত্র, মানে মনমোহন সিংয়ের কথা বলছি, তিনি কিন্তু একমাত্র প্রাইম মিনিস্টার ছিলেন এখনো পর্যন্ত যিনি হচ্ছে আরবিআই এর গভর্নর হিসেবেও কাজ করেছেন বিভিন্ন টাইম পিরিয়ডে। সো এটা ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো আরবিআই এর 4টে জোনাল অফিস আছে অ্যান্ড 22 রিজিওনাল অফিস, এবং এই যে আরবিআই এর সমস্ত কার্যকলাপ এইগুলোকে আর কি পুরো কন্ট্রোল করছে, গভর্ন করছে কারা? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস, এবং তাতে কজন লোক রয়েছে, মানে কজন মেম্বার রয়েছে? 21 জন, এবং এদের আলাদা আলাদাভাবে নাম কিভাবে বলে, মানে পদগুলোর নাম কি? অফিসিয়াল ডিরেক্টরস অ্যান্ড নন অফিসিয়াল ডিরেক্টরস। এবার অফিসিয়াল ডিরেক্টরসের মধ্যে কি কি আছে তোমরা শুনেছো নাম? গভর্নর এবং একজন গভর্নর থাকবে এবং 4জন ডেপুটি গভর্নর্স থাকবে। সো এটা ভালো করে খেয়াল রাখবে। এবং এদের নমিনেট করছে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এদের টেনিওর কবে পর্যন্ত? 5 বছর টেনিওর। সো কোশ্চেন এখান থেকে যদি দেয়, গভর্নর সম্পর্কেই দেবে যে গভর্নরের টেনিওর মানে কাল কবে পর্যন্ত, মানে কতদিন পর্যন্ত। অ্যান্সার কী হয়ে যাবে? 5 বছর। ডেপুটি গভর্নরদেরও সেম। বাট নন অফিসিয়াল ডিরেক্টরস সম্পর্কে এবার আমরা দেখব। 10জন ডিরেক্টর থাকে যাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নমিনেট করে, এবং তাদের টেনিওর কিন্তু 4 বছর, 5 বছর না। সো এটা ভালো করে দেখে রাখবে। এবং একজন ডিরেক্টর যাকে নমিনেট করছে বাই ইচ অফ দ্য 4 লোকাল বোর্ডস অফ আরবিআই। অ্যান্ড দেন হচ্ছে 2জন গভর্নমেন্ট অফিসিয়ালস যাদেরকে নমিনেট করছে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো ভালো করে খেয়াল রাখবে, এগুলো বোঝানো তো কিছু নেই। এবার এখানে দেখো প্রেজেন্টলি, মানে বর্তমানে আরবিআই এর গভর্নরকে শক্তিকান্ত দাস, দেখো ছবিতে ওনার ছবি দিয়ে দিয়েছি, এবং হচ্ছে তিনি কততম গভর্নর? কোশ্চেনটা দিতে পারে। অ্যান্সার কি হয়ে যাবে? 25তম গভর্নর। আরবিআই এর 25তম গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। এবার দেখো ডেপুটি গভর্নর কারা কারা রয়েছে? বিপি কাননগো, এম কে জৈন, এম ডি পাত্র, এম রাজেশ্বর রাও। এবার তোমরা যখন এক্সাম দিতে যাবে, তোমাদের একটা দায়িত্ব হচ্ছে এক্সাম দিতে যাওয়ার সময় এই পুরো স্লাইডে যা যা রয়েছে এদের নামগুলো কিন্তু নেট থেকে চেক করে দেখে যাবে, কজ তখন দেখা গেল চেঞ্জ হয়ে গেল। সেই জন্য যখনই এই ভিডিওটা যবেই দেখো না কেন, যখনই এক্সাম দিতে যাবে তার আগে কিন্তু এই জিনিসগুলো একবার চেক করে নেবে। গভর্নর তখন কে আছেন এবং ডেপুটি গভর্নর কে আছেন। ডেপুটি গভর্নর এই একসাথে সবাই চেঞ্জ হয়ে যায় না, বাট সারা বছরই এই মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে। সো ওই জন্য বলছি যে এদেরটা ভালো করে একবার চেক করে নেবে এক্সাম দিতে যাওয়ার আগে, মানে বেশি আগে চেক করে লাভ নেই, বাই চান্স যদি তারপরে গিয়ে চেঞ্জ হয়ে যায়। এবার দেখো ফাংশনস অফ আরবিআই। আরবিআই এর ফাংশন দেখতে হবে। হঠাৎ করে মানে এটা গঠন হলো, এটার কাজ তো কিছু একটা আছে, এমনি এমনি তো গঠন হয়নি।
সো আরবিআইয়ের প্রথম ফাংশন হচ্ছে ব্যাংক নোট ইস্যু করা। ছোটোবেলা থেকেই শুনেছো যে আরবিআই নোট ইস্যু করে। এবার নোট ইস্যু করে মানে তোমরা জানতে যত ধরনের টাকা পয়সা আছে, কয়েন যা কিছু আছে সব কিছু আরবিআই করে, বাট অ্যাকচুয়ালি না। আসল ব্যাপারটা হচ্ছে কি, যে 1 টাকার নোট এবং কয়েন এগুলো বাদ দিয়ে বাকি যত নোট আছে সব আরবিআই ইস্যু করছে। বাট এই 1 টাকার নোট এবং কয়েনগুলো ইস্যু করছে, মানে এগুলো মিন্ট অ্যান্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো ভালো করে খেয়াল রাখবে আরবিআই কোন কোন জিনিস ইস্যু করছে। আরবিআই হচ্ছে 1 টাকার নোট এবং কয়েন ছাড়া বাকি সমস্ত কিছু, মানে সমস্ত নোট সেগুলো কিন্তু আরবিআই ইস্যু করছে। আর এই 1 টাকার নোট এবং কয়েন এটাকে ইস্যু করছে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাট অপশানের সাথে থাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অ্যাকচুয়ালি স্পেসিফিকভাবে বললে সেটাই হয়। সো ভালো করে খেয়াল রাখবে ওটা। নেক্সট দেখবো আমরা আরবিআইয়ের বাকি ফাংশনগুলো। দেখো আমি এর পয়েন্টগুলো বলে দিচ্ছি এবং যেটার মিনিংটা বলে দিচ্ছি তোমাদের। যে ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে কাজ করে। গভর্নমেন্টের ব্যাংকার মিন্স কি, আমরা ব্যাংকে কী করি, গভর্নমেন্টও সেরকম আর মানে গভর্নমেন্ট বাকি ব্যাংকে তো করে না, গভর্নমেন্টের ক্ষেত্রে আরবিআইতে মানে যা কিছু টাকা রাখা বা লোন, গভর্নমেন্টে কোনো ধরনের টাকার দরকার হলো, তো সেটা কিন্তু আরবিআইয়ের ক্ষেত্রে। সো গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, ব্যাংকার্সদেরও ব্যাংক হিসেবে কাজ করে। বুঝতেই পারছো, সমস্ত ব্যাংকের ওপরে হচ্ছে আরবিআই রয়েছে। সো আরবিআই কিন্তু বাদবাকি সমস্ত ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করছে। দেন কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, এই যে ডলার, পাউন্ড, এই সমস্ত কিছুর মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসের কাস্টোডিয়ান আরবিআই। এবার হচ্ছে কন্ট্রোলার অফ ক্রেডিট অর মানি সাপ্লাই, সমস্ত এই মানি সাপ্লাই ব্যাপারটা, মানে সমস্ত কিছুর কন্ট্রোলার হচ্ছে আরবিআই। দেন হচ্ছে রেগুলেটর অফ দ্য ব্যাঙ্কস, সমস্ত ব্যাঙ্ককে রেগুলেট করে, মিন্স কন্ট্রোল করে। সো এগুলো ভালো করে খেয়াল রাখবে। আরবিআইয়ের ফাংশনগুলো কিন্তু ভীষণ দরকারি, মানে তোমাকে ডিরেক্ট তো আর সবসময় বলবে না যে আরবিআইয়ের ফাংশন, এরকম তো কোশ্চেন আসে না তোমাদেরকে, মানে এমনভাবে কোশ্চেনটা আসবে, বাট সেখানে এই জিনিসগুলো লাগবে। সো ভালো করে ওই জন্য দেখে রাখো ক্লাসগুলো। এবার দেখো আমরা মনিটারি পলিসি ইন ইন্ডিয়া। আমি এর আগে চ্যানেলে যে ভিডিওটা দেওয়া ছিল ব্যাঙ্কিংয়ে, এর আগের স্লাইড পর্যন্ত ক্লাসটা আমি করিয়েছিলাম। সো ওইটাকে আমি পুরো কভার করলাম আবার। অ্যান্ড দেন এবার শুরু করবো আমরা মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, এখান থেকে এবার স্টার্ট করব। এবার দেখো যে মনিটারি পলিসি ইন ইন্ডিয়া এটা কি হবে, এটা সম্পর্কে আমাদের দেখতে হবে জিনিসটা কি। এটা হচ্ছে আরবিআই এর দ্বারা ইউজ করা একটা ম্যাক্রো ইকোনমিক পলিসি টুল। ম্যাক্রো ইকোনমিক মিন্স কি, অনেক বিগ সেন্সে কথাটা বলা হচ্ছে। মাইক্রো মিন্স কি, ইন্ডিভিজুয়াল কারোর ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল কোনো ক্ষেত্রে বলা হচ্ছে, বাট ম্যাক্রো মিন্স একটা দেশের ব্যাপার বলা হচ্ছে। তো পুরো একদম অনেক বিগ সেন্সে, মানে গোটা হোল কান্ট্রি নিয়ে জিনিসটা ইউজ করা হচ্ছে টুল। সো সেই জন্য এটা কী হয়ে যাচ্ছে, ম্যাক্রো ইকোনমিক পলিসি টুল ইউজড বাই আরবিআই। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে কি, আরবিআই ইউজেস ভ্যারিয়াস ইনস্ট্রুমেন্টস টু কন্ট্রোল দ্য মানি সাপ্লাই। মানে এই যে ভ্যারিয়াস ইনস্ট্রুমেন্টস এগুলো কী কী সেটা আমাদের দেখতে হবে। তার মানে সেটা বলে দিচ্ছি। দেখো এবার এই যে ক্রেডিট, আমরা একটু আগেই দেখলাম যে আরবিআই ক্রেডিট কন্ট্রোল বা মানি সাপ্লাই কন্ট্রোল করে। এবার কন্ট্রোল করে কি দিয়ে সেগুলো তো আমাদের জানতে হবে। সো ঠিক সেরকম ক্রেডিট কন্ট্রোল করার ইনস্ট্রুমেন্টগুলো কী কী, আরবিআইয়ের দুরকম আছে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস, আদারওয়াইজ কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস। সো এই দুটো। এবার এখানে আমাদের কোনটা আমাদের দেখতে হবে, মেনলি এইখান থেকেই কোশ্চেন আসে। সো আমরা এটাই দেখবো, কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস। কোয়ালিটেটিভ থেকে সেরকমভাবে মানে পড়ারও কিছু নেই। সো তোমরা ওটা বই থেকে ভালো করে দেখে নিতে পারো যদি কারো দেখার ইন্টারেস্ট হয়, সেরকমভাবে দরকার নেই ওটা। সো এর মধ্যে এই কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টসটা ডিটেলসে ইলাবোরেট করতে হবে আমাদের, ভীষণভাবে ভালো করে পড়তে হবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখো এবার এই আমরা কোয়ান্টিটেটিভটা দেখে নিই। কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল। এবার কোয়ান্টিটেটিভের মধ্যে কী কী পড়ছে, ব্যাংক রেট, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, এলএএফ, এলএএফ এর ফুল ফর্মই হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, ওপেন মার্কেট অপারেশনস, রিজার্ভ রিকোয়ারমেন্টস। তোমরা এবার বলবে ম্যাম রেপো রেট, রিভার্স রেপো রেট ওইগুলো কোথায় গেল, ক্যাশ রিজার্ভ রেশিও ওগুলো কেন নেই, বাট বলছি আস্তে আস্তে ধৈর্য ধরো। কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে এই চারটে পড়ছে। সো ব্যাংক রেটটা টোটালি আলাদা, এর মধ্যে একটা পার্ট। সো ব্যাংক রেট, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, ওপেন মার্কেট অপারেশনস, রিজার্ভ রিকোয়ারমেন্টস। এইবার দেখো এর মধ্যের ভাগে গিয়ে পড়ছে, তোমরা যেটা বলছো সেইটা কিন্তু এর মধ্যে ভাগ হচ্ছে। মানে আমরা দেখলাম কি সেকেন্ড যেটা পার্ট, মানে দেখো এখানে যেটা দেখলাম এই যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, এর মধ্যের পার্ট দেখবো এবার আমরা। এটাকে আবার ভাগ করা যায়, এটাকে ভাগ করলে কি দাঁড়াবে, তিনটে ভাগ। এর মধ্যে রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এবার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি।
যে ফার্স্ট যদি বলে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস অফ ক্রেডিট কন্ট্রোল, তাহলে ভাগটা পড়ে যাচ্ছে এইগুলো কী কী বললাম, ব্যাংক রেট, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, ওপেন মার্কেট অপারেশনস, রিজার্ভ রিকোয়ারমেন্টস। বাট এবার এর মধ্যে আমাদের এইটা এবং এইটা, এই দুটোর মধ্যে ভাগগুলো আমাদের দেখতে হবে, অবশ্যই দেখতে হবে এগুলো। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটির মধ্যে ভাগ কী কী পড়ছে, রেপো রেট, রিভার্স রিপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, অনেক সময় এটাকে এমএসএফ বলে, মানে এটার শর্ট ফর্ম, সো এটা ভালো করে খেয়াল রাখবে। এমএসএফ বলা মানে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির কথাই বলা হচ্ছে। এবার দেখো রিকোয়ারমেন্টস, যেটা লাস্টে দেখলাম, তো রিজার্ভ রিকোয়ারমেন্টসের মধ্যেই কিন্তু পড়ছে ক্যাশ রিজার্ভ রেশিও, যেটাকে সিআরআর বলে, আর হচ্ছে স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, এসএলআর যেটাকে বলে। সো এইগুলো পড়ছে রিজার্ভ রিকোয়ারমেন্টসের পার্ট। এইবার এখানে আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব। আমরা দেখব কি ব্যাংক রেট। ব্যাংক রেট কি, মানে ব্যাংক রেট জিনিসটা কি সেটা আমাদের ফার্স্টে দেখতে হবে। এবং এটা দেখো আমি এখানে কিন্তু কারেন্ট ডেটাগুলো একদম সবার লাস্ট স্লাইডে দিয়েছি, পরপর দিয়ে দিয়েছি। সো এখানে আমি মেন যে থিওরিটিক্যাল ব্যাপারটা সেটা আমি বলে দিচ্ছি। ব্যাংক রেট মানে কি, ইটস দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যাট হুইচ আরবিআই প্রোভাইডস লং টার্ম লোনস। এই যে লং টার্ম লোন, শর্ট টার্ম লোন, এগুলো ভালো করে খেয়াল রাখবে, এক একটার ক্ষেত্রে কিন্তু এক একটা, ওই জন্য ভালো করে খেয়াল রাখবে। ব্যাংক রেটের ক্ষেত্রে কিন্তু লং টার্ম লোনের কথা বলা হচ্ছে। সো ইটস দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যাট হুইচ আরবিআই প্রোভাইডস লং টার্ম লোনস টু শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কস, মানে বাদ বাকি সমস্ত কমার্শিয়াল ব্যাংকের কথা বলা হচ্ছে, উইদাউট এনি অ্যাপ্রুভড সিকিউরিটিস, কোনো মানে অ্যাপ্রুভড সিকিউরিটি ছাড়াই। আর মানে রেট অফ ইন্টারেস্ট তো আমি বলছি পরে, যার যে রেট অফ ইন্টারেস্টে আরবিআই হচ্ছে লং টার্ম লোন দেয় এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে, এবং দেয় এবং তার এগেনস্টে মানে কোনো অ্যাপ্রুভড সিকিউরিটি রাখে না, লং টার্ম লোন দিয়ে দিচ্ছে। এবং সেই লোনটা যখন অন্য কমার্শিয়াল ব্যাঙ্ক নিচ্ছে, তাদেরকে সেটার ওপর তো মানে তুমি ধরো ব্যাংকে গিয়ে কোনো লোন নিলে, তোমাকে তো সেটার যখন মানে প্রত্যেক এতে তোমাকে ওটাকে দিতে হবে, মানে সুদ দিতে হবে, রেট অফ ইন্টারেস্ট। ঠিক সেরকমই ব্যাঙ্কগুলোকে যখন আরবিআই লং টার্ম লোন দিচ্ছে, লং দিক আর শর্ট দিক, তাদেরকে ইন্টারেস্ট তো দিতে হবে। তো ঠিক সেরকমই ব্যাপারটা, যে টাকাটা আরবিআই লোন দিচ্ছে সেই টাকার ওপর যে ইন্টারেস্ট ধার্য করা হচ্ছে, মানে লং টার্ম লোনের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকে যখন দিচ্ছে, ইন্টারেস্ট যেটা ধার্য করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ব্যাংক রেট। সো মনে রাখবে, ব্যাংক রেটের ক্ষেত্রে আরবিআই লং টার্ম লোন প্রোভাইড করছে কমার্শিয়াল ব্যাংকগুলোকে, এবং সেই লোনটার ওপরে যে রেট অফ ইন্টারেস্ট আরবিআই ফিক্স করছে সেটা হয়ে যাচ্ছে কি ব্যাংক রেট। এবং এই যে লং টার্ম লোন যখন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্রুভড সিকিউরিটি ছাড়াই দেওয়া হচ্ছে এটা। এবং এখানে এই কোশ্চেনটা যারা মেন্স পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই দরকারি। এই টাইপসের কোশ্চেন দেখেছি মেন্সে কোশ্চেনটা আসে এই ধরনের, যে ব্যাংক রেট ইজ ফিক্সড বাই আরবিআই। আরবিআই ব্যাংক রেট ফিক্স করে তো ভালো কথা, কিন্তু এটা কত বেসিস পয়েন্টে ফিক্সড করে। সো এটা 25 বেসিস পয়েন্ট। এবার অনেকে যারা প্রিলি স্পেশালি পড়ছো তারা এই বেসিস পয়েন্টের মানে বোঝো না। সো এই 25 বেসিস পয়েন্ট মানে কি, 0.25% অ্যাবাভ দ্য রিপো রেট। মিনস এখানে যে 25 বেসিস পয়েন্টে আরবিআই ব্যাংক রেট ফিক্স করছে, এটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, মানে দেখো 25 বেসিস পয়েন্ট অ্যাবাভ দ্য রিপো রেট, ঠিক সেরকম এই 25 বেসিস পয়েন্টের মানে হচ্ছে 0.25%। সো ভালো করে খেয়াল রাখবে, যদি বলা হতো 50 বেসিস পয়েন্ট, তাহলে অ্যান্সার কী হয়ে যেত, 0.5%। সো ব্যাপারটা এইভাবেই হচ্ছে। সো এই বেসিস পয়েন্টের মানে এই পার্সেন্টের ক্ষেত্রে এই পয়েন্টে চলে আসবে জিনিসটা। এবার দেখো লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। এবার এর মধ্যে ভাগগুলো তো আমরা দেখবো, তার আগে এই জিনিসটাকে একবার দেখে নিই, যে ইটস আ মনিটারি পলিসি টুল হুইচ অ্যালাউস ব্যাঙ্কস টু বড়ো মানি থ্রু রিপারচেস অ্যাগ্রিমেন্টস। এবার দেখো এর মধ্যে যে তিনখানা সাব ইনস্ট্রুমেন্ট আমরা দেখলাম, সেগুলো আমরা দেখে নেব। রেপো রেট, রেপো রেটের ফুল ফর্ম অনেকে জানো না, আমি বলে দিচ্ছি, রিপারচেস অপশন রেট। সো রেপো রেট তো মানে শুনেইছো, বাট রেপো রেটের ফুল ফর্মটা মানে পুরোটা বলা হয় কিন্তু রিপারচেস অপশন রেট। এবার এখানে আমরা দেখবো রেপো রেট কাকে বলে। যে রেট অফ ইন্টারেস্টে আরবিআই প্রোভাইডস শর্ট টার্ম লোনস, আমরা একটু আগে দেখলাম ব্যাংক রেট মানে কি লং টার্ম লোন প্রোভাইড করছে, ঠিক সেরকম রেপো রেট ঠিক তার মানে উল্টো বলতে আর কি, শুধু শর্ট টার্ম লোন আর কি প্রোভাইড করছে, কাদেরকে, কমার্শিয়াল ব্যাংকেই প্রোভাইড করবে, এবং এগেনস্ট অ্যাপ্রুভড সিকিউরিটিস। মনে রাখবে লং টার্ম লোনের ক্ষেত্রে অ্যাপ্রুভড সিকিউরিটিস নিচ্ছে না আরবিআই ব্যাংক রেটের ক্ষেত্রে, বাট এই যখন রেপো রেটের ক্ষেত্রে শর্ট টার্ম লোন দিচ্ছে ব্যাংকদেরকে, তখন কিন্তু সিকিউরিটি ছাড়া কিন্তু এই লোনটা দেবে না। সো সেক্ষেত্রে যে রেট অফ ইন্টারেস্ট ফিক্স করা হয় সেটাকে কি বলে, রেপো রেট। সো ভালো করে খেয়াল রাখবে, রেপো রেটের ফুল ফর্মটা হচ্ছে রিপারচেস অপশন রেট। এরপর আমরা দেখব
এক মিনিট, স্লাইড কেন যাচ্ছে না, এক মিনিট, বেশি এগিয়ে গেল। এরপর আমরা দেখব কি রিভার্স রিপো রেট। রিভার্স রিপো রেট মিন্স ইটস দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যাট উইচ শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কস ডিপোজিট দেয়ার সারপ্লাস ফান্ডস উইথ আরবিআই ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। মানে এবার এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তারা তাদের মানে এক্সট্রা যে ফান্ড সেটা আরবিআই এর কাছে রাখছে একটা মানে কম সময়ের জন্য, শর্ট পিরিয়ড অফ টাইম। বাট সেক্ষেত্রে তখন যে রেট অফ ইন্টারেস্টটা ধার্য তারা আরবিআই এর কাছে রাখছে, তারা তো আর ইন্টারেস্ট দেবে না, সেক্ষেত্রে কে দেবে? সেক্ষেত্রে দেবে আরবিআই। সো সেক্ষেত্রে যে রেট অফ ইন্টারেস্টটা সেইটাকে বলা হচ্ছে রিভার্স রিপো রেট। রেপো রেটের ক্ষেত্রে আরবিআই দিচ্ছিল কমার্শিয়াল ব্যাঙ্কে, আর রিভার্স রিপো রেটের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআই এর কাছে রাখছে মানে তাদের ফান্ড। এইবার দেখো দুটোর একটাই মিল আছে, রেপো রেট আর রিভার্স রেপো রেটের মধ্যে একটাই মিল, দুটোই কিন্তু শর্ট টার্ম। দেখো শর্ট পিরিয়ড অফ টাইম মানে কি শর্ট টার্ম। এবার দেখো নেক্সট দেখবো আমরা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এমএসএফ। এখানে আমাদের মেনলি দেখার দরকার, এটা কিন্তু সবার প্রথমে মানে যখন চালু হয়েছিল তখন কিন্তু এটা ছিল না। এটা এই ফ্যাসিলিটিটা ইন্ট্রোডিউস করা হয় আরবিআই এর দ্বারা কত সালে? 2011 সালে। সো এটা মনে রাখবে যে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি 2011 সালে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয় আরবিআই এর দ্বারা। এবং অল দ্য, আচ্ছা এসসিবি মিনস এখানে হচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কস, বারবার লিখতে ভালো লাগে না ওই জন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি শর্টে। So all the scheduled commercial banks having current account with RBI can have an MSF. সমস্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে যাদের হচ্ছে আরবিআই এর সাথে কারেন্ট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই এমএসএফ এর ফ্যাসিলিটিটাকে মানে তারা আর কি ইউজ করতে পারে। এবার এটা কি রেট এটাকে দেখতে হবে। অ্যাট উইচ ব্যাঙ্কস ক্যান বড়ো মানি ফ্রম আরবিআই ওয়েন দে আর কমপ্লিটলি এক্সস্টেড অফ অল বড়োয়িং অ্যাসিস্ট্যান্স। তাদের কাছে মানে ব্যাঙ্ক যখন তাদের সমস্ত মানে তাদের আর নেই মানে যত জায়গার মানে সমস্ত ফান্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আর কি সে আরবিআই থেকে যখন মানি বড় করছে ধার করছে যে রেট অফ ইন্টারেস্টে, সেটাকেই বলা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। মার্জিনাল মানে মার্জিন একদম প্রান্তীয়। সো যখন ব্যাংকের সমস্ত আর কি ফান্ড মানে কমপ্লিটলি হয়ে গেছে, সেক্ষেত্রে যখন আরবিআই এর থেকে সে আর কি ধার্য মানে টাকা আর কি বড় করছে ধার করছে, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এবার এই সম্পর্কে একটা জিনিস দেখে রাখো, এইটা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিও কিন্তু 25 বেসিস পয়েন্টে। এবার এই বেসিস পয়েন্ট কিসের ওপর? অ্যাবাভ দ্য রিপো রেট। সো 0.25% মিনস অ্যাবাভ রিপো রেট, যেটা রিপো রেট থাকবে তার সাথে এই এত পার্সেন্ট যোগ করে দেবে, দিয়ে হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি হবে। এবার দেখো নেক্সট আমরা দেখব ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। এবার এই ক্যাশ রিজার্ভ রেশিও ইজ এ সার্টেন পার্সেন্টেজ অফ ক্যাশ দ্যাট অল ব্যাঙ্কস হ্যাভ টু কিপ উইথ দ্য আরবিআই এজ এ ডিপোজিট। প্রত্যেকটা ব্যাঙ্ককে আরবিআই এর সাথে এই টাকাটা হচ্ছে একটা মানে মিনিমাম পার্সেন্ট টাকা, সেই টাকাটা হচ্ছে আরবিআই এর সাথে রাখতে হবে প্রত্যেকটা ব্যাঙ্কে, মানে একটা সিকিউরিটি হিসেবে। সো এইটাকে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, রিজার্ভ করছে আরবিআই এর কাছে। সো এইটাকে হচ্ছে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এটাকে যদি এরকমভাবে বলতে পারো, একদম ডিরেক্ট বলছি দেখো, যে ইটস দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ আ ব্যাঙ্কস টোটাল ডিমান্ড অ্যান্ড টাইম লিয়াবিলিটিস দ্যাট SCB means কি scheduled commercial bank is obliged to deposit with the RBI in the form of cash. এটা ক্যাশ ফর্মে কিন্তু আরবিআই এর কাছে ডিপোজিট করছে, মানে মিনিমাম এই টাকাটা ডিপোজিট রাখতেই হবে আরবিআই এর কাছে। এবার দেখো ক্যাশ রিজার্ভ রেশিও, এটা হচ্ছে আরবিআই ডাজন্ট পে এনি ইন্টারেস্ট অন ক্যাশ রিজার্ভ রেশিও। এই যে টাকাটা কি দেখলাম আমরা, যে এই টাকাটা তোমার যখন ক্যাশ রিজার্ভ রেশিও আর কি রাখছে, মানে প্রত্যেকটা ব্যাংক যখন আরবিআই এর কাছে টাকা রাখছে, সেক্ষেত্রে আরবিআই মানে এই ক্যাশ রিজার্ভ রেশিওর ক্ষেত্রে যে মিনিমাম টাকাটা রাখছে, সেক্ষেত্রে আরবিআই কিন্তু এর কোনো সুদ দেবে না, মানে এতে কোনো ইন্টারেস্ট দেবে না। বাট ঠিক উল্টোটাই আমরা একটু আগে দেখলাম, যে আরবিআই যখন ব্যাংক হচ্ছে আরবিআই এর কাছে তাদের এক্সট্রা ফান্ড সেটা ব্যাংক হচ্ছে রাখছে, সেক্ষেত্রে আরবিআই সুদ দিচ্ছে, কিন্তু এটা এক্সট্রা ফান্ড তো না, এটা হচ্ছে মানে তাদের সিকিউরিটি হিসেবে আরবিআই এর কাছে এটা রাখছে। তো সেই জন্য এখানে কিন্তু কোনো সুদ দেওয়া হবে না। এবার দেখো নেক্সট পয়েন্ট আমরা দেখব স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, SLR। এটা কি? এটা হচ্ছে একটা মিনিমাম পার্সেন্টেজ অফ ডিপোজিটস দ্যাট আ কমার্শিয়াল ব্যাংক হ্যাজ টু মেনটেন ইন দ্য ফর্ম অফ লিকুইড ক্যাশ অ্যান্ড গোল্ড অর আদার সিকিউরিটিস। মানে ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি দেখলাম আমরা, আরবিআই এর কাছে একটা মিনিমাম অ্যামাউন্ট রাখতে হচ্ছে, প্রত্যেকটা ব্যাংক হচ্ছে আরবিআই এর কাছে রাখছে, সেটা হচ্ছে ক্যাশ ফরম্যাটে। বাট
এখানে স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও এটাও কিন্তু সেম ব্যাপার, মিনিমাম পার্সেন্টেজ অফ ডিপোজিট যেটা কমার্শিয়াল ব্যাংকে রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু এটা মানে ওই ক্যাশ ফর্মে থাকবে না, লিকুইড ক্যাশ মিন্স গোল্ড বা আদার সিকিউরিটি হিসেবে থাকবে, মানে গভর্নমেন্ট ইস্যুড বন্ডস হিসেবে আর কি রাখতে হচ্ছে। সো সেই ব্যাপারটা সো মনে রাখবে, ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও অলমোস্ট এক, মানে দুটোই কিন্তু একটা মিনিমাম ডিপোজিট যেটা কমার্শিয়াল ব্যাংক হচ্ছে আরবিআইয়ের কাছে রাখছে, বাট দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও নাম থেকেই বুঝতে পারছো ক্যাশ ক্যাশ রাখতে হচ্ছে, আর স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও লিকুইড মিন্স কি ক্যাশ ছাড়া বাদ বাকি আদার যা অপশান আছে সেই এতে রাখছে, যেরকম গোল্ড হিসেবে রাখে প্রচুর। এবার দেখো এখানে আমরা দেখব আজকের আই থিঙ্ক আজকে এটা লাস্ট স্লাইড, হ্যাঁ আজকে এটা লাস্ট স্লাইড। দেখে নাও এখানে এই কারেন্ট ডেটাগুলো, এই স্লাইডটাও কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চেক করে যাবে নেট থেকে, তখন কি রয়েছে ভ্যালু চেঞ্জ হতে থাকে, সো ওই জন্য এটা ভালো করে দেখে যাবে। সো রিপো রেট এখন কত রয়েছে 4%, রিভার্স রিপো রেট 3.35%, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট মিনস এমএসএফ এটা কত 4.25%। আমি কি বলেছিলাম এমএসএফ, দেখো আমি তোমাকে এখান থেকেই থিওরিটা বুঝিয়ে দিচ্ছি। এমএসএফ বলেছিলাম 25 বেসিস পয়েন্ট অ্যাবাভ দ্য রিপো রেট এটাকে ধার্য করা হয়। এইবার তাহলে তোমরা বুঝতে পারছো এখানে 25 বেসিস পয়েন্ট মানে কি 0.25%, এবার অ্যাবাভ দ্য রেপো রেট 4%, তাহলে এমএসএফ তাহলে কত হবে 4% প্লাস 0.25%, মানে কি হয়ে গেল 4.25%। আশা করি বুঝতে পেরেছো। এবং আমি ব্যাংক রেটও বলেছিলাম 25 বেসিস পয়েন্টে, সেম মানে, তাহলে রিপো রেটের থেকে 25 বেসিস পয়েন্ট অ্যাবাভ মিন্স কি 4.25%। আশা করি বুঝতে পারছো থিওরিটাকে, মানে এই বাস্তব ভ্যালুগুলোর সাথে যখন লিঙ্ক করছো তখন আশা করি থিওরি আরও বেশি তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো সিআরআর এটা কত হয়ে গেছে, এটা কিন্তু 3%। আচ্ছা এইখানে যেই মানে ড্যাশটা দিয়েছি, সো এইটাকে দেখে মনে করো না মাইনাস, ওটা জাস্ট আমি এমনি ইয়ে করে দিয়েছি। সো সিআরআর হচ্ছে 3%, এসএলআর হচ্ছে 18%। সো প্রত্যেকটা ভ্যালু আমি বলে দিলাম, ভিডিওটা বারবার দেখো প্রয়োজন হলে, আদারওয়াইজ নোট ডাউন করো, যেটা তোমাদের সুবিধা হয় অবশ্যই করবে। আর যদি ভালো লাগে সো অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর নেক্সট দিন কিন্তু আমরা ব্যাঙ্কিংয়ের লাস্ট ক্লাস করাবো, যেটাতে ওই বলে দিলাম তো কী কী পার্ট করানো বাকি আছে ওইগুলো। সো এই ভিডিওটা প্রচুর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও গ্রুপে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার আমাদের এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, বাই বাই।